অর্ডার, অর্ডার, অর্ডার। সবাই যার যার জায়গায় বসে যায়। তখনই অরূপের পক্ষের ব্যারিস্টার সুমেল মাহমুদ উঠে দাঁড়িয়ে বিচারকের কাছে দৃঢ় কণ্ঠে বলে, মহামান্য আদালতের কাছে অরূপ হত্যা মামলার কার্যক্রম শুরু করার অনুমতি চাইছি। বিচারক অনুমতি দেয়। আপনাকে অনুমতি দেওয়া হলো। সুমেল মাহমুদ একটা লম্বা শ্বাস নিয়ে অরণ্যের দিকে তাকায়। অরণ্যকে আশ্বস্ত করে পরিবর্তে অরণ্য কৃতজ্ঞতা স্বরূপ হাসি ফিরিয়ে দেয় ব্যারিস্টার সুমেল মাহমুদকে। আশুগঞ্জের যুবক অরূপকে হত্যা করার অভিযোগে চেয়ারম্যান মোশাররফ দেওয়ানের বড় ছেলে রাহুলকে প্রধান আসামি দায়ের করছি, তাই রাহুল দেওয়ানকে উপস্থিত করার জন্য অনুমতি চাইছি। ঠিক তখনই উচ্চস্বরে ধ্বনিত হয়, আসামি রাহুল দেওয়ানকে হাজির করা হোক। পুরো আদালত জোরে গুনগুন শুরু হয়। তখনই টানতে টানতে হাজির করা হয় রাহুলকে। শ্যামবর্ণের এই 30 বছরের যুবকের যেন কি সেই তেজ! পুলিশ তাকে টানতে টানতে নিয়ে এলেও তার চোয়াল জোড়া শক্ত কঠোর, চোখে বিন্দুমাত্র ভয়ের লেশ নেই। বিবাদী পক্ষের অর্থাৎ রাহুলের পক্ষের উকিল বেলাল হোসেন এইবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, আমার আসামি রাহুল দেওয়ান এই মামলার প্রথম আসামি। আমার আসামি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আর সম্পূর্ণ নির্দোষ। আপনি অবগত যে তিনি আশুগঞ্জ জেলার চেয়ারম্যান মোশাররফ দেওয়ানের বড় ছেলে, যিনি সবসময় সমাজের সেবায় নিয়োজিত। ওনার নামে মিথ্যে দুর্নাম ছড়ানোর জন্য ওনার বড় ছেলেকে ফাঁসানো হয়েছে মিথ্যে মামলায়। তাই আমি মহামান্য আদালতের কাছে আমার আসামির জামিনের শুনানি করতে চাচ্ছি এবং তার জন্য অনুমতি প্রার্থনা করছি। এবার সুমেল মাহমুদ বলে, ইয়োর অনার, আমার প্রতিপক্ষ বেলাল হোসেন যা বলেছেন তার সাথে আমি সহমত নই। অরূপ হত্যা মামলার সাথে রাহুল দেওয়ান পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, সেই প্রমাণ আমি অবশ্যই মাননীয় আদালতের কাছে পেশ করব। তবে তার আগে আমি আমার বক্তব্য পেশ করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইয়োর অনার। অরূপ মুখার্জি একজন মেধাবী ছাত্র ছিল, সেই সাথে একজন স্বেচ্ছাসেবক। সমাজের সেবায় সে সব সময় সবার আগে এগিয়ে আসত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে সে অধ্যয়নরত ছিল। অরূপের ছোট বোন রিয়া মুখার্জি আর তার বান্ধবী কমলিনী ছায়া, দুই বান্ধবী। এই দুইজনকে অরূপ খুবই স্নেহ করত। তাদের সমসাময়িক এসএসসি পরীক্ষার শেষ হবার দিন অরূপ ঢাকা থেকে আশুগঞ্জ এসেছিল রিয়া আর ছায়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। কিন্তু সেইখানে রাহুল দেওয়ানের ছোট দুই ভাই রনি দেওয়ান আর রকি দেওয়ান তারা মিস ছায়াকে উত্ত্যক্ত করে, যার প্রতিবাদ করে অরূপ। সেদিন কিঞ্চিত মারামারি হয়েছিল অরূপের সাথে তাদের। রাহুল দেওয়ানের কানে এই কথাটা গেলে সেই রাগে তিনি ফেটে পড়েন, যেন যেই মেয়ের জন্য তার আদরের ভাইয়েরা মার খেলেও তার প্রতিশোধ নেয়ায় মত্ত হলো। আহান হককে টাকা খাইয়ে ছায়াকে রেপ করতে বলে। আহান হক সফল না হলে আহান হককে শাসানো হয়। এরপর অরূপ ওদের কথা জেনে গেলে তাকে হত্যা করা হয়। অরূপকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। আহান হককে হাজির করার অনুমতি চাইছি। ঠিক তখনই আহানকে পুলিশ ধরে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করায়। পুনরায় যেন আদালতে গুঞ্জন শুরু হয়, সবার মধ্যে টানটান উত্তেজনা। রাহুল দেওয়ানের উকিল এইবার একটা শয়তানি হাসি দিল, সব প্ল্যান করে এসেছে এইখানে, এত সহজে ভেস্তে দিতে দেবে না তা। নিজের টাইটা ঠিক করে গলা খাকারি দিয়ে কিছু বলার জন্য প্রস্তুতি নিলেন। মহামান্য আদালতের কাছে আমি এই দাবি করছি যে আমার প্রতিদ্বন্দ্বী সুমেল মাহমুদ এই আদালতের মহামূল্যবান সময় নষ্ট করছে। মিস ছায়ার সাথে আহানের প্রেমের সম্পর্ক ছিল। আমি আদালতের কাছে কিছু ছবি পেশ করছি। ওদের ঘনিষ্ঠ মুহূর্তে অরূপ দেখে ফেলে, আর এইটা অরূপ সহ্য করতে পারেনি। মিস ছায়ার পরিবারে বিয়ের প্রস্তাব দেয় নিজের ধর্ম পরিবর্তন করে সাথে সাথে, কিন্তু ছায়ার পরিবার সেটা মেনে না নিলে সে নিজ গৃহে গলায় দড়ি দিয়ে আত্মহনন করে। আপনি অনুমতি দিলে আমি প্রমাণস্বরূপ অরূপ মুখার্জির মা সুস্মিতা মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চাই।
অরূপ মুখার্জির মা সুমিতা মুখার্জিকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। বয়সের ভার আর পুত্র হারিয়ে যেন ভদ্রমহিলা একেবারে নুয়ে পড়েছে। গোলাপি শাড়ি পরিহিতা, হাতে শাখা বালা, মাথায় সিঁদুর পরা এই পৌরা দুর্বল পায়ে হেঁটে কাঠগড়ায় দাঁড়ালো আর পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করলো, যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। বেলাল হোসেন তার সামনে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার ছেলে মিস ছায়াকে পছন্দ করতো? অরূপের মা মাথা নাড়ায়। জি। অরূপ কি নিজের ধর্ম পরিবর্তন করেছিল ছায়াকে বিয়ে করতে? হ্যাঁ, আমার ছেলে ছায়াকে ভালোবাসতো আর তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। আপনার ছেলেকে কি রোজ শুক্রবার সন্ধ্যায় আপনি নিজ চোখে দেখেছিলেন ফ্যানের সাথে ঝুলতে? এটা শুনে অরূপের মা মুখে শাড়ির আঁচল চেপে কান্না শুরু করে। বিশ্বাস করুন, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে ছিল না। আমার ছেলে আত্মহত্যা করেনি, এইসব ষড়যন্ত্র। সুস্মিতা মুখার্জি, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। ফ্যানের সাথে ঝোলা অবস্থায় পেয়েছিলেন কিনা, হ্যাঁ অথবা না? আর দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? অরূপের মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে কথার জালে ফাঁসিয়ে ফেলছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু সে কিছু করতে পারছে না। আর্দ্র কণ্ঠে তিনি জবাব দেয়, জি, আমি মন্দির থেকে এসে দেখলাম দরজা বন্ধ, তাই বারবার মায়ের প্রসাদ খাওয়ার জন্য ডাকে অরূপকে। কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যাই। অরূপ কখনোই দরজা বন্ধ করতো না তেমন। তার ঘুমও বেশ পাতলা ছিল, দুই একবার ডাক দিলেই উঠে যেত। আমার মন গাইছিল, তাই মানুষ এনে দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখি আমার ছেলে ঝুলে আছে। এটা বলে কান্নায় ভেঙে পড়ে অরূপের মা। আদালতে এক অসহায় মায়ের কান্না যেন সবার বুকে আঘাত করছে আজ। এবার সুমেল মাহমুদ বলেন, মহামান্য আদালতের কাছে আহানকে জিজ্ঞাসাবাদ করতে চাইছি, আর সেই দিনের সেই রেস্টুরেন্টের ম্যানেজারকে সাক্ষী স্বরূপ হাজির করার অনুমতি চাইছি। অনুমতি পেলেই সে রেস্টুরেন্ট ম্যানেজার হাজির হয় আর আহানকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি আপনার কাছে সেই দিনের ঘটনা জানতে চাইছি, আপনি কি আমাদের বিস্তারিত বলবেন? ম্যানেজার নম্র স্বরে সবাইকে সালাম জানায় আর শপথ পাঠ করার পর বলে, সেই দিন আমাদের রেস্টুরেন্টে অরূপ মুখার্জি, কমলিনী, ছায়া আর রিয়া মুখার্জি আসে। এমনকি রাহুল দেওয়ানের দুই ভাই রনি আর রকি দেওয়ান আর তার বন্ধু এসেছিল। হঠাৎই তাদের মধ্যে ঝামেলা হয়। অরূপ রনি আর রাকির গায়ে হাত তুলে, আর তার উপযুক্ত কারণ ছিল। আমরা মুখের কথা বিশ্বাসী নই, সিসিটিভি ফুটেজ চেক করে শিওর হই এবং উপযুক্ত স্টেপ নেই। রনি রকি ছায়াকে উত্ত্যক্ত করছিল, তাই অরূপ হাইপার হয়ে গিয়ে হাত তুলে। তখনই বেলাল হোসেন কথার মাঝে ফোরন কাটে। মহামান্য আদালত, আমি বুঝতে পারছি না আমার বিপক্ষ ভাই সুমেল মাহমুদ কি সব জিনিস টেনে আনছেন যা কেসের সাথে রিলেটেড নয়, শুধু শুধু টেনে লম্বা করছেন। অরূপের আত্মহত্যার সাথে রেস্টুরেন্টের একটা ঘটনা কিভাবে যুক্ত হয়, আর ম্যানেজারদের টাকা খাইয়ে এমন হাজারটা সাক্ষী বানানো যায়? সুমেল মাহমুদ হেসে ফেলে বেলাল হোসেনের কথায়। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন বেলাল হোসেন? আমার কথার মাঝে না বাধা দিলেই খুশি হব। আর কোনটা কিসের সাথে রিলেটেড আর কোনটা অহেতুক সেটা আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। তো ইওর অনার, আমি যেইখানে ছিলাম সেই দিনের রেস্টুরেন্টের ফুটেজ এইখানে দেওয়া হলো, দয়া করে গ্রহণ করুন। গ্রহণ করা হলো। ধন্যবাদ ইওর অনার। এইবার আমি আহানকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আহান যেন কাঁপতে লাগলো। শেষ অবধি যে সে এভাবে ফেসে যাবে সে কল্পনা করেনি। মনে মনে কতগুলো গালি দেয়। এতদিন তাকে যে অত্যাচার করা হয়েছে তা সে জীবনে ভুলবে না। খাবার না খাইয়ে রেখেছে, বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, 3rd ডিগ্রি টর্চার তো আছেই। সেই সব ভাবলে তার রুহ কেঁপে ওঠে। এইখান থেকে জেলখানাও ভালো। তা আপনার নাম কি আহান হক? হ্যাঁ। জি, শুনে খুব ভালো লাগলো। তা আপনার সাথে মিস ছায়ার কতদিনের প্রেমের সম্পর্ক ছিল? আপনি যদি একটু সবাইকে বলতেন। বেলাল হোসেন ভাই তো আপনার আর ছায়ার ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে অবগত, আপনি যদি একটু বলতেন। আহান যেন ঘাবড়ে গেল। মাথার চুল বেয়ে চিকন করে ঘাম তার ঘাড় বেয়ে পড়তে লাগলো। সে শুরু করে চাইলো একবার রাহুল দেয়ানের দিকে। রাহুল দেয়ানের রক্তচক্ষু দেখে তার আত্মা অব্দি শুকিয়ে গেল। সব সত্যি বললে তার বিপদ, মিথ্যে বললেও বিপদ। আহান তাই মৌনতা অবলম্বন করলো। কিছুক্ষণ পর ভীত কণ্ঠে বলল, জি ছিল না, আমাকে টাকা দেওয়া হয়েছিল,
তাই আমি ছায়াকে আত্মহত্যার ভয় দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাবে রাজি করিয়েছিলাম। কিন্তু ছায়া যখন শেষ অবধি না করে দেয় তখন তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করি, কিন্তু সফল হই নাই। অরূপ চলে আসে। বেলাল হোসেন আবারও বাগড়া দিল কথার মাঝে। মহামান্য আদালত, পানির মতো পরিষ্কার কেসটা কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে তা দেখে আমি হতাশ। আহানের সাথে ছায়ায় ঘনিষ্ঠ ছবি অলরেডি আদালতকে পেশ করা হয়েছে। আহানকে ভয় দেখিয়ে মিথ্যে বলানো হয়েছে। আমরা সবাই জানি আহানের সাথে ছায়ার সম্পর্ক আছে। সুমেল মাহমুদ এবার বেশ রেগে যায় বারবার তার কথা বলার মাঝে বাধা সৃষ্টি হওয়ায়। ব্যগ্র কণ্ঠে তিনি আদালতের কাছে এই নিয়ে নালিশ অবধি করেন। ইয়োর অনার, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। দুই পক্ষেরই সমান অধিকার আছে কথা বলার। আমার বিপক্ষের ভাই বেলাল হোসেনকে আমার কথায় বাধা দিতে নিষেধ করুন। বেলাল হোসেনকে ওয়ার্নিং দেওয়া হলো আদালত থেকে, তিনি যেন ক্ষিপ্ত হলেন। সুমেল মাহমুদ এবার পুনরায় জিজ্ঞাসাবাদে ফিরে যান। ইয়োর অনার, আপনাকে আমি মিস ছায়ার কিছু কল রেকর্ড এবং মেসেজ আদালতের কাছে পেশ করছি, যা আহানের নম্বর থেকে ছায়াকে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারবেন তাদের কোন প্রেমের সম্পর্ক ছিল কিনা। উল্টো ছায়ার প্রতি অন্যায় হয়েছে, তাকে হ্যারাস করা হয়েছে, আর তাকে ধর্ষণের চেষ্টা করার সময়ই সেই ছবিগুলো তোলা। প্রমাণ গ্রহণ করা হলো। ধন্যবাদ ইয়োর অনার। এবার আমি রাহুল দেয়ানের সাথে কথা বলতে চাই। রাহুল দেওয়ান যেন ফুসফাস করছে রাগে। তার রাগের বিষ বাষ্পে যেন আদালতের সবাইকে শেষ করে দিবে। আপনি রাহুল দেওয়ান? কিছু জানতে চাইছি আমি। এইভাবে চুপ থেকে আদালতের সবার সময় আপনি নষ্ট করতে পারেন না। এটা আদালত, এইখানে আপনি এইভাবে কথা বলতে পারেন না। ঠিকভাবে ভদ্রভাবে কথা বলুন। রাহুল দেওয়ানের অভিব্যক্তি ভীষণ ভয়ঙ্কর, বোঝা যাচ্ছে না তার মনে কি চলছে। বেলাল হোসেনের এইবার হেরে যাবার আশঙ্কায় বিচলিত হলেন। চুপ থাকা মানে বিপদ, তাই তিনি এইবার উঠে দাঁড়ালেন। ইউর অনার, আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। উনি এখনো কোনো স্ট্রং এভিডেন্স আদালতে দিতে পারেননি এখনো। সুমেল মাহমুদের দৃষ্টি সূচালো হলো। তিনি পুনরায় রাহুল দেওয়ানের কাছে গেলেন। আহানকে টাকা দিয়ে মিস ছায়াকে রেপ করতে বলেছিলেন, তাই না? আহানের নামে তো পুলিশে ইনফর্ম করা হয়েছিল। পুলিশ তাকে জেলেও নিয়ে গেছিল, কিন্তু তাকে একদিনের ব্যবধানে ছাড়িয়ে এনেছেন আপনি, রাহুল দেওয়ান। অরূপ সব জেনে যায়। এরপর যখন অরূপের মৃত্যুর আগের দিন রোজ বৃহস্পতিবার সে আপনার কাছে যায়, আপনাদের মধ্যে মারামারি হয়। ঠিক বলছি না? রাহুল দেওয়ান যেন হকচকিত হলো, চোখে মুখে আতঙ্ক এইবার যেন প্রকাশ পেল। শক্ত করে কাঠগড়ায় কাঠটা হাত দিয়ে চেপে ধরল সুমেল মাহমুদ। এইবার আবারও বললেন, অরূপ যেদিন মেরেছিল আপনাকে, সেই শাস্তি দিতে আপনি শুক্রবারে প্ল্যান করে যখন বাসায় কেউ ছিল না তখন বারান্দা দিয়ে লোকসহ এসে অরূপকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যা করার পর ফ্যানের সাথে ঝুলিয়ে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেন। সরি টু সে, সব রেকর্ডিং আছে আমার কাছে। মহামান্য আদালতের কাছে আমি একটা অডিও প্রমাণ হিসেবে জমা দিচ্ছি, সেটা গ্রহণ করা হোক, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আর অডিওতে মানুষটার গলার সাথে রাহুল দেওয়ানের গলার মিল আছে নাকি সেটাও বিবেচনা করবেন। প্রমাণ গ্রহণ করা হলো। পুরো আদালতের পরিবেশ যেন মুহূর্তে ভারী হয়ে গেল। একটা গুমোট আবহাওয়া যেন বিরাজ করছে। সবার চোখে মুখে উৎকণ্ঠা। এবার বিচারক সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ভারী কণ্ঠের রায় প্রকাশ করেন। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত অদ্রুপ হত্যা মামলায় প্রধান আসামি রাহুল দেওয়ানকে 302 ধারা অনুযায়ী অদ্রুপ হত্যাকাণ্ডের জন্য করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আর ছায়া ধর্ষণের চেষ্টা করার জন্য আহান হককে ধারা 9 অনুযায়ী 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অরূপ হত্যা মামলায় শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ড নাও। সমস্ত আদালতের সমীরণ যেন চঞ্চল হলো। ছায়ায় টুকরে কাঁদল। তার অরূপদা যেন ন্যায্য বিচার পেল। অনিন্দের কাঁধে মাথা চেপে সুস্মিতাও কাঁদল। ছায়ার মায়ের হাতটা শক্ত করে ধরল ছায়ার বাবা। রিয়াও আজ ভাইয়ের আত্মার শান্তি কামনা করল। ছায়া আদালত থেকে বের হতে সুস্মিতা মুখার্জি এসে দাঁড়ায় সামনে, মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দিস মা, আমি বুঝতে পারিনি, মাথা ঠিক ছিল না। যাকে আমার ছেলে এত ভালোবাসতো তাকে কি আমি না ভালোবেসে থাকতে পারি? আমার ছেলে তোকে আজীবন সুখে দেখতে চেয়েছে,
আমিও চাইবো আমার এই মেয়ে সুখে থাক। ছায়ার চোখে অশ্রুরা ভীরু করে, মন গহীন প্রশান্তি দ্বারা আর্দ্র হয়। অতঃপর সেই কাঙ্ক্ষিত সূর্য উঠেই গেল ধরণীতে। ছায়া একগাল হেসে সুস্মিতা মুখার্জিকে জড়িয়ে ধরে। ছায়ার মা আর বাবা ছায়ার পাশে এসে দাঁড়ায়। তারাও আজ যেন এক স্বার্থহীন ভালোবাসার সাক্ষী হলো। তাদেরও আজ এত বছর পর ভালো লাগছে খুব। ছায়ার বাবা মাও চোখে হাসে। অরণ্য দূর থেকে তা পর্যবেক্ষণ করলো। ছায়ার বাবা মা সুস্মিতার সাথে বহু বছর পর আবার সে আগের মতো কথা বলে। ছায়া একটু দূরে সরে দাঁড়ায়, অরণ্যকে খোঁজার চেষ্টা করে। হঠাৎই অরণ্য হাত উপরে তুলে ছায়াকে ইশারা দেয়। ছায়া মনে মনে হাসে অরণ্যর কাণ্ড দেখে। ছায়া একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে অরণ্যের কাছে যায়। ধন্যবাদ ডাক্তার সাহেব। অরণ্য মুখটাকে হা বানিয়ে ফেলে, চোখ দুটো বড় বড় বানিয়ে তড়াক করে বলে, ধন্যবাদ বলছেন আমাকে? ছায়া চোখ দুটো ছোট ছোট বানিয়ে ফেলে, একবার আশেপাশে চোখ বুলিয়ে বলে। এইখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে আপনাকেই বলছি। অরণ্য যেন লাজুক হাসার ভান করে। আজ এই প্রথম আপনার মুখে এত মিষ্টি বলি শুনলাম। আহা, প্রাণ জুড়িয়ে গেল। কবে যে ভালোবাসি বলবেন? আমি বেশ চিন্তায় আছি বুঝলেন। সেই দিন না আমার ডায়াবেটিস হয়ে যায়। অরণ্য গা দুলিয়ে হাসে, ছায়া মুচকি মুচকি হাসে। আজ তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভেতরের মেঘগুলো যেন বুক থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অরণ্য ছায়ার হাসি দেখে মজা করে। এ কি ছায়া করি, আপনি আমার সাথে হাসছেনও? ভাবা যায় প্রেমে ট্রেমে পড়লেন নাকি এই হ্যান্ডসাম ছেলেটার? লড়কি হাসি তো ফাঁসি। ছায়া এবার অথরে সেই হাসি বিস্তৃত করে। আজ আপনি না থাকলে অরূপদা ন্যায্য বিচার পেত না, আর জীবন ভুলের মধ্যে থাকতাম আমরা। অরণ্য এবার মাথায় চুলগুলো হালকা এলোমেলো করে বলে, এই সব আপনার ক্রেডিট ছায়া করি, আমি কিছুই করিনি। মেইন প্রমাণ আপনি জোগাড় করে দিয়েছেন, নয়তো আমি এগোতে পারতাম না। আমি মূলত আহারের খোঁজ নিতে গেছিলাম, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে। পরে আপনার সাথে আহারের বেশ কিছু রিউমার্স শুনি, যা আমার বিশ্বাস হয়নি। পরে অরূপ সম্পর্কে জানি। অরূপকে আমার যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে মনে হয়েছে। এইখানেই কিছু একটা প্যাচ আছে। তাই আমি আমার বন্ধু আশিক যে ডিবিতে আছে তার সাহায্য নিই। এরপর আপনাকে হিন্ট দেই, যা আপনি ক্যাচ করতে পেরেছিলেন। এরপর যখন অডিওটা শুনি, আহারের কথা সেখানে উল্লেখ ছিল। আহানকে গ্রেফতার করা হয়। আহানের মাধ্যমে জানতে পারি তাকে টাকা দেয়া হয়, কিন্তু কিছুতেই মেইন কালপ্রিটের কথা বলছিল না। শুধু বলছিল যে সে নাকি আমাকেও ছাড়বে না। আমি তখনই সাবধান হয়ে যাই। সেই দিন ঢাকা ফিরবার পথে আমাকে ফলো করছিল একটা লোক। আমি নোটিস করি, আশিককে মেসেজ করে জানিয়ে দেই। আশিক যখন আমার কাছাকাছি পৌঁছায়, তখন আমি একটা সিসি ক্যামেরার সামনে গাড়ি থেকে নেমে দাঁড়াই। তখন সে লোকটাও গাড়ি থেকে বের হয়ে শ্যুট করে। বুকে করতে চেয়েছিল, আমি সরে গিয়েছিলাম। এরপর আশিক এই লোকটাকে ধরে ফেলে। এরপরে রাহুল দেওয়ারের কথা জানতে পারি। এরপর আপনি যখন 2 দিন আগে হসপিটালে এলেন খাবার নিয়ে, তখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম এমন কিছু ঘটেছিল নাকি আপনার সামনে অরূপের সাথে কারো মারামারি টাইপের। তখন 2 এ 4 মিলিয়ে ফেলি। আর সেই রেস্টুরেন্ট মালিকের সাহায্যে ম্যানেজারের খোঁজ নেই, আর সিসিটিভি ফুটেজ কালেক্ট করি। আহানের সেই সিমটা আহানের থেকে নিয়ে নিই, আর সব কল আর মেসেজ রেকর্ড প্রিন্ট করিয়ে ফেলি। ছায়া অরণ্যের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। এই লোকটা এত কিছু করে ফেললো, ছায়া যেন পলক ফেলতে ভুলে গেল। অরণ্য ছায়ার চোখের সামনে চুটকি বাজাতেই ছায়া হকচকিয়ে যায়, আমতা আমতা করতে থাকে। অরণ্য শব্দ করে হেসে দেয়। আমি এখন আসি, বাবা মা অপেক্ষা করছে। আমি বাড়ি যাব আজ, যেহেতু মেডিকেল কলেজের ছুটি চলছে। অরণ্যের মনটা একটু খারাপ হয়ে যায়, মনমরা হয়ে বলে, কবে আসবেন ছায়া করি? 1 সপ্তাহ পর। এতদিন? ছায়া হেসে দেয়। নিজের খেয়াল রাখবেন, ক্ষত এখনো শুকায়নি। এখনই আপনি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। হসপিটাল থেকে যেহেতু ডিসচার্জ করে দিয়েছে, সেহেতু বাসায় গিয়ে রেস্ট নিন। খাবার দাবার ঠিক করে খাবেন কেমন? আর ঔষধগুলো টাইমলি খাবেন, অনিয়ম চলবে না। অরণ্যের মনে যেন বসন্তের মাতাল হাওয়া লাগে। ছায়ার প্রতিটা কথা তার হৃদয়ে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছে। ছায়ার চোখে আজ নিজের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। অরণ্য স্নিগ্ধ হেসে ছায়াকে জবাব দেয়, জো হুকুম মেরি রানী। জানেন ছায়া করি, আপনাকে না বউ বউ লাগছে, আমার বউ। ছায়া কিছু মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায়। মনে মনে কয়েকবার আওড়ালো বউ বউ। ছায়ার অন্তরে শীতলতা অনুভব করে, কিন্তু তা প্রকাশ করে না। মুখটাকে রাগি রাগি বানিয়ে ফেলে। একবার আর চোখে অরণ্যকে পরখ করে নেয়। এখনও অসুস্থ, হাতের ব্যান্ডেজ খোলা হয়নি। এরপরেও তার জন্য ছুটে এলো আদালতে। ছায়া পিছু ফিরে হেসে দেয়, এরপর চলে যায় তার গন্তব্যে। অরণ্য ছায়ার যাওয়ার পানে তাকিয়ে এক হাতে মাথা চুলকায়। আজ চোখে মুখে খুশির পায়রা ঝলঝল করছে যেন। জানালার ফাঁক দিয়ে প্রভাকরের মলিন রশ্মি আসছে।
পর্দাটাও যেন প্রভাকরের আলোয় হালকা আলোকিত। ফ্লোরে প্রভাকরের এই মলিন রশ্মিটাই যেন লুটোপুটি খাচ্ছে। অরণ্যের নিজের রুমে অরণ্য পেটে হেলান দিয়ে আঙ্গুল দিয়ে কপাল চেপে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রাণ তার সামনের সোফায় বসে আছে নিশ্চল হয়ে। সে যেন আজ পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। যে বন্ধুত্ব রক্ষার জন্য নিজের ভালোবাসা গলা টিপে হত্যা করেছিল, সেই বন্ধুত্ব আজ যেন হারানোর ক্ষণ গুনছে। প্রতিটা মুহূর্ত যেন বিষের কাঁটার ন্যায় তার গায়ে ফোটাচ্ছে। অরণ্য নিজের চোখগুলো প্রাণের দিকে তাকায়, অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ভালোবাসিস অনুকে? প্রাণের বুকটা ধক করে ওঠে। প্রাণের শ্বাস যেন বুকের মধ্যে আটকে যায়। স্বর্ণালী দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অরণ্য এবার কাতর স্বরে বলল, প্রাণ, আমি তোকে শুধু বন্ধু না নিজের ভাই মনে করতাম। কেন তুই আমাকে সব বললি না? কেন নিজের মধ্যে সব আটকে রাখলি? আমার জানটা চাইলে সেটাও তোকে দিয়ে দিতাম। আমার বোনটা এখনো ছোট, কিন্তু তোকে সে ভালোবাসে পাগলের মতো। সেই দিন অজ্ঞান হবার পর থেকে আমার বোনটা তেমন কথা বলে না, খায় না, কেমন মনমরা হয়ে থাকে, মুখটা শুকিয়ে গিয়েছে একদম। প্রাণের চোখে জল জল ছলছল করছে। তার বক্ষের পাঁজর যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আহা কি ব্যথা! প্রিয়তমার সুখ সে সবসময় চায়, তাই বলে সে অমানুষের মতো তার ভালোবাসাকে কষ্ট দিচ্ছে। তার বাবা মায়ের সাথে তার কেন মরণ হলো না? প্রাণের বুকটা হু হু করে ওঠে। অরণ্য বিছানা থেকে উঠে এসে প্রাণের সাথে বসে। প্রাণকে হঠাৎ করেই জড়িয়ে ধরে। আমার বোন ছাদে অপেক্ষা করছে, যা। প্রাণ চকিতে চায় অরণ্যের দিকে। তার হাত পা কাঁপছে থরথর করে। বুকের ভেতর প্রবল উত্তেজনা, ঘন ঘন শ্বাস নিয়ে নাসিকা দিয়ে। অক্সিজেনের বড্ড অভাব পড়েছে যেন। অরণ্য প্রাণের হাতটা শক্ত করে আশ্বস্ত করে, চোখ দিয়ে জানায় সে যা শুনেছে সব সত্যি। এক হাত দিয়ে প্রাণের চোখের পানি মুছিয়ে দেয়। বেটা, তুই আমার ছায়াকড়ির মতো ছিঁচকা তুনে হইলি কেমনে? যা সর বেটা, বন্দি মুনা তোরে। তোর জেন্ডারে প্রবলেম আছে। প্রাণ ঝাপটে ধরে অরণ্যকে। দুজনেই সশব্দে হেসে ফেলে প্রাণের উতলা কণ্ঠস্বর। অরণ্য, তুই? হুস বেটা, আমি জানি সব। তোর কাছে বন্দি আমি নিশ্চিন্তে থাকবো। অপরাহ্নের শেষ ভাগ, পশ্চিমের কোণে রক্ত লাল বর্ণের সূর্য হেলে পড়ছে যেন। আকাশের বুকে দল বেঁধে পাখিদের শনিরে ফিরে যাওয়ার দৃশ্য অবলোকন করছে সপ্তাদশী কিশোরী। সূর্যের লালাভ আভায় তার মুখও যেন লালাভ হয়ে আছে। সেই লালাভ আভা যেন মিশে যাচ্ছে পুরো গায়ের সাথে। প্রাণ ধরফরিয়ে ছাদে উঠলেও দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠা দরুন হাঁপাচ্ছে। দ্রুত প্রাণ নিজেকে শান্ত করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে দেখলো ফকফকে সাদা কালারের সালোয়ার কামিজ পরা অনন্যা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে, যার দৃষ্টি আকাশের দিকে স্থির। প্রাণ আনমনে হাসে। সে মৃদু পায়ে এগিয়ে গিয়ে অনন্যার পাশে দাঁড়ায়, কণ্ঠে রসিকতা। কি রে অনু, কি শুনছে আমি? তুই নাকি কেঁদে কেঁদে সমুদ্র বানিয়ে ফেলেছিস। আবার সেই সমুদ্রে নাকি দিন নেই রাত নেই, যখন তখন সাঁতার কাটছিস। কি ভয়াবহ কাণ্ড রে বা অনু, ভাবলেই গায়ে কাটা দেয়। এই দেখ, আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। অনন্যা পুরুষালী কণ্ঠস্বর পেল কানে, বুঝলো প্রাণ এসেছে, কিন্তু তার দিকে ফিরল না। গাঢ় অভিমানে বুক বরফে জমে গিয়েছে। সে একবারও ফিরে চাইবে না এই পুরুষের দিকে যে তার মন নিয়ে ছিনিমিনি খেলেছে। অনন্যা ঠায় দাঁড়িয়ে রয়। প্রাণ এইবার অনন্যার গা ঘেঁষে দাঁড়ায়, নীলকণ্ঠে বলে, এই অনু, তুই নাকি বিয়ে করবি, বাচ্চা পয়দা করবি। এই তুই বড় হয়ে গেলি নাকি? আয় তো আমার কাছে দেখি চেক করে। তোর নাক টিপলে এখনো সর্দি বের হয় নাকি? যদি সর্দি টর্দি বের হয় তাহলে তুই নেহাতেই বাচ্চা, কিন্তু বের না হলে তোর বিয়ের কথা ভাবা যেতেই পারে। অনন্যার বিরক্তি তির করে বাড়তে থাকে। বিরক্তি উচ্চ সীমায় পৌঁছে গেলে অনন্যার নাক মুখ কুচকে প্রাণের দিকে চেয়ে অতি শান্ত কণ্ঠে বলে, এইখানে কেন এসেছেন প্রাণ ভাইয়া? জানতো এখান থেকে আমি বিয়ে করব নাকি করব না সেটা আমার বিষয়। আর কি বিদ ঘটে আপনার ভাষায়। ইস, ঠিক আপনার মতো। প্রাণ মিটিমিটি হাসে। বুঝতে পারে তার প্রিয়তমা অভিমান করেছে। ভাবতে অবাক লাগে সেই দিনের পুচকি মেয়ে তার প্রেমে টেমে পড়ে গাঢ় অভিমানে সাঁতার কাটছে। প্রাণ হাল ছাড়ে না। ছাদের আশেপাশে তাকায়, তার চোখ পড়ে একটা বেলি ফুলের গাছে। প্রাণ দ্রুত হেঁটে গিয়ে কয়েকটা ফুল টুপ করে ছিঁড়ে নেয়, ঝটপট করে একটা আংটি বানিয়ে নেয়। এইবার পুনরায় দ্রুত পায়ে হেঁটে এসে অনন্যার সামনে এসে দাঁড়ায়। এরপর মৃদু হেসে অনন্যার হাতটা টেনে নেয়। অনন্যা চেয়ে রয় অপলক সেই দিকে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। প্রাণ অনন্যার অনামিকা আঙ্গুলে সেই ফুলের আংটিটা পরিয়ে দেয়। অনন্যা যেন হতবিহ্বল হলো। অনন্যার চাহনি লক্ষ্য করে প্রাণ তার হাসি বিস্তৃত করে মায়ামাখা কণ্ঠে বলে, এই বুড়ি, তোর হাত এত নরম কেন রে?
এইদিকে আয় তো দেখি, তোর নাকটাও এমন নরম নাকি? চুচু আওয়াজ করে নাকি? তুই নাক করিস তো ডেইলি নাকি আবার সেই ছোটবেলার মতো আমার পাঞ্জাবিতে তোর এই নাকের সেই ঐতিহাসিক নাকের সর্দি মুছবি? দেখ বইনা, থুক্কু বউ। জান ময়না সোনা পাখি, আপাতত আর কিছুই মাথায় আইতেছে না, তাই কইতাছি কি আমি তোরে ভালা টালা বাসে। আমার বউটও হইয়া যা, আমার সাথে সর্দি মুছলেও কিছু কমু না, এরপরেও রাজি হইয়া যা। অনন্যা চোখে খুশির অশ্রুরা টালমাটাল, ঠোঁট ভেঙে কান্না আসছে, গলা বুজে আসছে। সে আছড়ে পড়ে প্রাণের বুকে, প্রাণের মুখে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। তারও অবশেষে একটা পরিবার হবে। অনন্যা জোরে একটা কিল দেয় প্রাণের বুকে। প্রাণ আ করে ওঠে। অনন্যা এইবার ভেজা কণ্ঠে বলে, প্রাণ আমার কাছে কেন এসেছেন? যান আপনার সেই প্রেতনির কাছে। ঠোঁট কামড়ে হাসে। ও মা, কি কস? হাসা কই যামু জাগা? আমি আরো ভাবছিলাম তোরে বিয়া শাদি কইরা 2টা বাচ্চা পয়দা করমু। 2টা বাচ্চা আমার কান্দে থাকবো আর তুই থাকবি কোলে। আমি তাইলে জায়গা কি আর করার। অনন্যার সাথে সাথেই প্রাণের পাঞ্জাবি খামচে ধরে কেঁদে দেয় শব্দ করে। প্রাণের বুকে মুখ লুকায় এত শান্তি, এত সুখ কেন এই বুকের মাঝে অসীম সুখে আজ সুখের অশ্রু ঝরাতে থাকে। এই মানুষটাকে মৃত্যুর আগে ছাড়বে না সে। মাঝে মাঝে কি জঘন্য হয়ে যায় আপনার ভাষা। ছি, আমাদের বাচ্চারা এই ভাষা শিখলে আপনাকে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। প্রাণ হাসে গা তুলিয়ে। অনন্যার মাথা নিজের বুকে চেপে ধরে আরো শক্ত করে। তুই হইলে আমার বুকের বাম পাশের হিতকুষ্টির মানুষ। তোরে ছাড়া আমার চলতো না। তোরে ছাড়ি আমি কোনখানে যাবো না। কান্দিস না তুই খালি, আমার এই বুক শক্ত কইরা মাথা দিয়া রাখ, আমি আজীবন আগাইলে রাখবো। নিজের বাড়ি ফিরে গিয়ে ব্যাগটা রেখেই দ্রুত তার ফুলের গাছগুলোর কাছে যায়। রোজের সাথে আজ সে নতুন ফুলের গাছ লাগাবে। সেই পুরনো উচ্ছলতা যেন আবারও ফিরে এলো তার মাঝে। উচ্চ কণ্ঠে ডাকে রোজকে, এই রোজ কই গেলি? কোদালটা নিয়ে আয় জলদি, ডালিয়া গাছটা লাগাতে হবে তো নাকি? রোজের কোনো যেন কোদালটা উঠাতে খুব কষ্ট হচ্ছে, টেনে হিচড়ে আনছে। ছায়া তা দেখে উঠে আসে। এই রোজ ওঠাতে পারবি না? ওঠাতে যাস কেন? আমাকে বললেই তো হতো, দে আমাকে। এই আপু, আমি পারবো তো, আমি বড় হয়েছি তো, বাবা তো মাটি খুঁড়ালো, এজন্য কাঁচি এনেছিল, সেটা ওই শানু না চুরি করে নিয়ে গেছে। সেই দিন বাড়িতে গিয়ে দেখি আমাদের কাঁচি, এত বড় বজ্জাত বুঝি তুমি? এই কোদাল দিয়ে মাটি খুঁড়তে তোমার তো জান বের হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি ওই বাড়ি যাব, আবার হতচ্ছাড়াকে একটা জবাব দিয়েই আসি। রোজকে আর পায় এই বলেই দৌড়। ছায়া মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি বিচ্ছু মেয়ে। তখনই ছায়ার মা আসে, মুখে মিটি মিটি হাসি। মেয়েকে হাসি খুশি দেখে মনটা শান্তিতে ভরে যাচ্ছে। এসে ছায়ার পাশে দাঁড়িয়ে ছায়ার ঘরমাক্ত মুখশ্রী শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেয়। আদরে কণ্ঠে বলে, হয়েছে, এই সন্ধ্যা করে আর গাছ লাগাতে হবে না, গিয়ে হাত মুখ ধুয়ে নে তো, আমি তোর জন্য ফিরনি রান্না করছি। ছায়ার চোখ মুখ চকচক করে ওঠে। সে মাকে জড়িয়ে ধরে। ও মা, সত্যি? আমি এখনই হাত মুখ ধুয়ে নিচ্ছি। বাবা কোথায়? নিশ্চয় পত্রিকায় মুখ ডুবিয়ে বসে আছে। উফ। মা মীরা বেগম হেসে দেয়। তখনই হামিদা বানু আসে দুর্বল পায়ে। ওই গো আমার নাতনিটা, দেখি এদিকে আয়। ছায়া মায়ের দিকে দাদির কাছে যায়, চোখে মুখে উৎসুকতা। কি হয়েছে দাদি? আর কইস না, বহুত বড় কিছু হইছে। আমার বান্ধবী জয়নবের পুতি হেতিরই স্মার্টফোন কিনা দিছে। হেতি কি সুন্দর কইরা আমাকে রসকস মিশাইয়া কইছে। আর হেতি উটুপ নাকি কি সেইখান থেকে গান শুনি, সুচিত্রার আবার ওয়াজও শুনি, আবার ভিডিও ফোন দিতারে নাতি গড়ে। আমার বয়স হয়েছে দেখা কি সকাল্লাত নাইগা? তুই কো, আমি ঠিক করছি একটা স্মার্ট মোবাইল কিনবো। তুই আমারে খুঁটিনাটি সব শিখাইয়া দিস তো, আমি গিয়া হেতিরে দেখাইয়া মোবাইল চালামু।
বয়সের ভারে নুয়ে পড়া কুচকে যাওয়া চামড়ার মুখটায় যেন খুশিরা টলমল করছে। ছায়া ঠোঁটে চেপে হাসে। মীরা বেগমও শাশুড়ির বায়না শুনে আঁচলে মুখ গুজে হাসেন। ছায়া মিষ্টি হেসে বলে, তুমি কিছু চিন্তা করো না দাদি, আমি তোমাকে সব শিখিয়ে দিব। বাবাকে বলবো কালই যেন একটা মোবাইল কিনে দেয়। হামিদা বানুর ইচ্ছে পূরণ হওয়ায় যেন তার আনন্দ আর কাছে ধরছে না। কোমরটা ঠিক থাকলে এখনই কোমর দলিয়ে একটা নাচ দিয়ে দিত। তখনই রোজ আসে, কোমরে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে কাছে ধরে রেখে মুখে একটা ভেঙচি কেটে বলে, ইস, বুড়ো বয়সে ভীমরতি। হামিদা বানু চেটে যায়, ক্ষিপ্ত গলায় বলে, এই সেরি কি কইলি, বুড়ি কারে কইলি? হ্যাঁ, এককালে এলাকা কাঁপানো সুন্দরী আসলাম, দিনের পর দিন তোর দাদা আমার বিয়া করণে লাইগা আমার বাড়ি আইয়া বইয়া রইছে, আমার বাপের কাছে ভিক্ষা চাইছে। তোর দাদার সাত কপালের সৌভাগ্য আমার পাইছে।